আবারও বেরিয়ে পড়লাম দূর দেশে পাড়ি দেবো বলে। দূর দেশটা বেশি দূর নয়, জাস্ট আমাদের পশ্চিমবাংলা থেকে একটু ওপর দিকে উঠে, কারণ এর বেশি শর্ট টাইমের মধ্যে ঘোরার মতো জায়গা নেই। যদিও আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, বালি ব্রিজের কাজের জন্য সেখানে পৌঁছতে পারিনি। আমরা ফার্স্ট স্টপ যেটা ব্যান্ডেল, সেখান থেকে উঠেছি। ব্যান্ডেল থেকে ওঠার জন্য আমরা অনেকক্ষণ আগে গিয়ে বসেছিলাম। আমাদের ট্রেনটা ছিল হচ্ছে তিস্তা তোরসা, যেখানেতে এসিতে আমরা বুক করেছিলাম লাস্ট মিনিটে। ট্রেনে বেশ কিছু প্যাসেঞ্জার ওর ইনস্ট্রুমেন্ট দেখে খুব আগ্রহ প্রকাশ করে যে এটা দিয়ে কী হয়। তারপরই আমাদের শুরু হয়ে যায় জলসা। তিস্তা তোরসা একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে, 2:10 ভোর রাত। এখন আমাদের করণীয় বলতে ওয়েট করতে হবে 8টা অবধি গাড়ির জন্য, কারণ তার আগে খুব একটা গাড়ি ছাড়ে না এখান থেকে। তো ফার্স্টলি আমাদের ফ্রেশ হওয়ার জন্য আমরা লাউঞ্জের খোঁজ করছিলাম। এক্সিকিউটিভ লাউঞ্জের খোঁজ পাওয়ার পর সেখানে গেলাম এবং সেখানেতে আমাকে বসিয়ে রেখে ও বেরিয়ে চলে গেল যথারীতি। এখন আমি বসে বসে ভাবছি যে এখানেতে প্রায় 6 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে, কতক্ষণে গিয়ে পৌঁছবো, ও কোথায় গেল, মানে আমি লিটারালি একটুখানি টেনশানই করছিলাম। বাট হি ইজ আ সেভিয়ার। ভোর 3টের সময় আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোনো শুরু হলো। এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে আমরা পৌঁছেছি 2:10 নাগাদ এনজিপিতে, কিন্তু তখন বসে থাকলে আমাদের গাড়ি শুরু করতে করতে 8টা। তো প্ল্যান হলো এবং রাস্তায় দুজন ভাইয়ের সাথে আলাপ হয়েছে। আমরা 4 জনে বেরিয়ে এসেছি ঠিক 4টের সময়। এখন এই মুহূর্তে 6টাও বাজেনি, আমরা দার্জিলিং অলরেডি এন্টার্ড। দাঁড়িয়ে চা খেয়ে তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, কারণ আমরা ঠিক করেছি যে বেরিয়ে পড়বো। ট্রেনের টিকিট কনফার্ম হয়েছিল, বেরিয়ে পড়বো, কিন্তু কোথায় যাব কি করব সব রাস্তায় ডিসাইড করব। ফার্স্ট জায়গাটা ডিসাইডেড অলরেডি, দার্জিলিংয়ের কাছেই একটা ছোট্ট জায়গা, সেখানে গেলে আরও এক্সপ্লোর করতে পারবো। যদিও ওয়েদার ঠান্ডা ভালো, কামড়ে দিচ্ছে। কত হবে, 7-8 তো হবেই, হেভি কাঁপনে দিচ্ছে। এখান থেকে আমি বিজনবাড়ি হব, সেখান থেকে যাব। তো চলো আপডেটেড হতে থাকবো। বাকি আমাদের যে ট্রাভেলার ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে পরিচয় করাবো। দার্জিলিং থেকে বিজনবাড়ির রাস্তাটা জেনে নেওয়ার পর আমরা যাত্রা শুরু করলাম। অ্যাকচুয়ালি যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে বিজনবাড়ির কাছে, আর আমাদের আরও দুজন যারা চলেছে সহযাত্রী তারাও ওইখানেতেই যাবে। সেই কারণে আমাদের সুবিধাই হলো, কারণ ফেয়ারটাও খুব ভালোভাবে ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, আর আমাদের ভাগে বেশি খরচা পড়লেও না। যদি কেউ এভাবে আসতে চাও তাহলে বেস্ট হচ্ছে সেটা আসা। পেছনে
দেখে নিলাম অন্ধকারের মধ্যেই, যদিও তিনজনে বসে আছে। পাহাড়ে গাড়ির জার্নিটা খুব একটা বোরিং লাগে না, কারণ একটা করে বাঁক ঘোরা হয় আর একটা করে সুন্দর ভিউ আমাদের সামনে চলে আসে। একদিকে পাহাড়, একদিকে খাদ, একদিকে চা বাগান, আর একদিকে হচ্ছে পুরনো বাড়ি, কাঠের ঘর। তো এই হোমস্টেটার নাম হচ্ছে রেলিং রঙ্গিত ফার্ম হোমস্টে, যেটা রেলিংয়ের মধ্যে রঙ্গিত যে রিভার আছে সেই রিভারের একদম গায়ে। আমাদের কটেজটা সেখানেই দেওয়া হয়েছে। ব্রেকফাস্ট করতে এসেছি, অনেক সকালে ঢুকে গেছি। জায়গাটা হচ্ছে পুরো পাহাড়ের মাঝখানে একটা জায়গা, আর পাশ দিয়ে নদীটা যাচ্ছে। চারদিকে পাহাড় আর পাহাড়ের কোলে এই অঞ্চলটা, যে কারণে দূর দূরান্ত অবধি উঁচু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম কথা হচ্ছে হোমস্টেটা খুব সুন্দর করে সাজানো, যেটা ইম্পর্টেন্ট। আমার দুই ভাইয়ের নাম শুনে একটুখানি। আমার নাম আকাশ। আমার নাম পরাগ। ये वाला कॉटेज देखो, তারপরে এনাকে দেখো। নদীর একদম গা ঘেঁষি আমাদের কটেজটা, যেখান থেকে নেমে নদীটাতে চলে আসা যায়। জায়গাটা অসাধারণ, বাকিটা পরে করব। দেখিনি ঘরটা। সব থেকে বড় ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, ব্যালকনিতে বসে আমরা রঙ্গিত রিভার দেখবো। আমার তো হেভি আনন্দ হচ্ছে। কেমন বাবা কিলে দেখি এখন ঘুমানোর সময় ঘুমো। এটা একটা ট্রি হাউস, নদী থেকে একটুখানি ওপরের দিকে রয়েছে। এইটা 4 বেডের রুম, যেটাতে একটা ফ্যামিলি ছিল তখন। আমরা যে রুমটা পেয়েছি তার থেকে একটুখানি দূরে ডিস্টেন্সে, এটার মধ্যে দিয়ে একটা গাছ উঠে গেছে। আর এনারা হচ্ছেন গেস্ট, আই গেস গেস্ট অ্যাপিয়ারেন্সের মধ্যে পড়ছে, আমার ভিডিওতে শোভা বর্ধন করবে। দারুণ দুজন না, অ্যাকচুয়ালি 3-4 জন আছে ওরা, যার মধ্যে ফ্যামিলি মতো। ব্রেকফাস্ট টাইম, পরোটা, তার সাথে একটা মিক্স ভেজ। আমরা খেতে বসেছি। আমাদের অ্যাকচুয়ালি এটা ইনক্লুডেড ছিল না, কিন্তু যেহেতু আমরা টাইমে পৌঁছে গেছি, আমরা 7টা 7:30টার মধ্যে পৌঁছে গেছি, সেই জন্য ওরা আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়েছে। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম। এটা কি রেলিংয়েরই মার্কেট? না, বিজনবাড়ি রেলিংয়ের মার্কেট। মোটামুটি সবই আছে। আমার একটা বি টাইপ চার্জারের দরকার পড়েছিল, তো সেই বি টাইপ চার্জারটাও আমি পেয়ে গেছি। শেয়ারেতে ট্যাক্সি পাওয়া যায়, গাড়িও অনেক সুবিধা আছে। জোরথাং আছে, দার্জিলিং যায় শেয়ারেতে। রেলিংটা একটা ছোট্ট জায়গা, কিন্তু মানে সব রকমই ফেসিলিটি এখন আসছে। আমরা যে হোমস্টেতে আছি সেখান থেকে অনেকটাই হেঁটে আসতে হয়। এসে মার্কেটে ঢুকেছি। মার্কেটে একটা মন্দিরও আছে, বিজন বাজার সিদ্ধেশ্বরী মন্দির। ঘুরে ঘুরে দেখলাম, কারণ সন্ধে হয়ে গেলে এই রাস্তায় হাঁটাচলা করা সম্ভব নয়। আর একদমই পুরো অফবিট যাকে বলে, মানে টোটালি পুরো বিচ্ছিন্ন দ্বীপের মতো একটা জায়গা। আমরা হেঁটে হেঁটে একটুখানি ঘুরে দেখছি, তারপর যাব ঘরে। তারপর আমরা নদীটাকে এক্সপ্লোর করব। গালি মার্কেট এটা। ভুটানিজ সমস্ত জিনিসপত্র, এই যে এগুলো ভুটানিজ গয়না, দেখো এই যে। আমাদের ওখানে পাওয়া যায় না তো, বলো? এসব তো পাওয়াই যায় না আমাদের ওখানে। সবজিগুলো অন্যরকম না?
এখানেও সরস্বতী পুজো হয়, তার জন্য সরস্বতী ঠাকুর সাড়ে সাড়ে সাজানো রয়েছে, যেটা দেখে আমি বেশ অবাকই হলাম। হোটেলে ফিরে আসার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে ফ্রেশ হওয়া, কিন্তু আমি এই নদীটাকে একদমই মিস করতে চাইছি না। যতক্ষণ দিনের আলো আছে আমি যেন প্রাণ ভরে মন ভরে দেখতে চাইছিলাম। অ্যান্ড মাই OOTD লুক ফর ফার্স্ট ডে, চান করে একদম ফ্রেশ লুক, শ্যাম্পু করেছি, কি আরাম। আমরা একবার মার্কেটটা ঘুরে আসার পর জাস্ট ঘরে এসেছি। সকাল থেকে তো মানে একদম হেক্টিক যাচ্ছে, 2টোর সময় উঠেছেই চলছে। চান করলাম আমি, ভালো করে শ্যাম্পু করলাম। সকালে এত ভালো লাগছিল, ইট ওয়াজ 5 ডিগ্রি, মানে টেম্পারেচার ছিল 5 ডিগ্রি, এত ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে। এখন রোদ উঠেছে, রোদ ওঠার ফলে কি হয়েছে, একটুখানি ওই ঠান্ডা ভাবটা গেছে। আমি পুরো রেডি হলাম, দিয়ে চুলটা শুকোচ্ছি, কারণ চুল এখানে শুকোনোটা একটা টাফ জব। এখন আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। আমি এখন যেখানে বসে আছি, যে বারান্দাটা সব থেকে বেশি কি করবো, সব থেকে আকর্ষণীয় লাগছে আমার, সেটা হচ্ছে এই বারান্দাটা। অ্যান্ড তার পাশে এই যে পুরো নদীটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট। অ্যান্ড দিস সাইড অলসো লাইক দিস, ওদিক থেকে আসছে, এদিকে বেরিয়ে যাচ্ছে। আমরা একবার ইচ্ছা আছে ওপর দিকে যাওয়ার, জানি না কতটা সম্ভব হবে। স্টিল তখনকার মতো আমরা আরও অনেক বেশি কি বলবো, জায়গাটা সম্পর্কে জানতে পারবো এবং বলতে পারবো। এখন আমি একটুখানি চুল শুকিয়ে নিই, তারপর আমাদের লাঞ্চ টাইম এসে যাবে। লাঞ্চের পর আমরা প্ল্যান করব যে কোথায় যাওয়া যায়। এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে, রেস্টুরেন্ট রাদার আমি বলতে পারি যে খাওয়ার জায়গা, কিচেনের পাশেই একদম, যেখানে আমাদেরকে বসে খেতে হচ্ছে। সব সময়তেই ঘরে এরা খাবার খুব একটা দেয় না, যেটা খুব ভালো ব্যাপার। খেতে বসার সময় আমি অনর্গল বকতেই থাকি, অ্যান্ড হি অলওয়েজ লিসেন টু মি। আমি বকেই যাই, তার সাথে খাই, কিছু না কিছু বকতেই থাকি। অ্যান্ড আমি মনে করি যে দিনে একবার হলেও আমাদের একসাথে খাওয়া উচিত। একদম নর্মাল বেঙ্গলি খাবার ছিল। সন্ধেবেলা আমাদেরকে দেয়া হয়েছে পকোড়া, ভেজ পকোড়া, কফি। অনেক ছবিও তুলেছি, কিছু গান বাজনা হয়েছে। মানে আমি চুপচাপই বসেছিলাম অনেকক্ষণ ধরে, জলের দিকে তাকিয়ে। কেন জানি না আমার না মানে এরকমও হয়, যখন ঘুম আসে না তখন আমি মাঝে মাঝে রাতের বেলা এরকম জলে সাউন্ড চালাই বাড়িতে, যাতে ঘুমটা আসে। আর এখন যেখানে রয়েছি সেখানেতে টানা কন্টিনিউয়াসলি এই আওয়াজটা হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে পাশে একটা ঝর্ণা রয়েছে। জলের স্রোত এবং জলে যা ঠান্ডা, ভীষণ ঠান্ডা জলটা, স্রোতটাও। সন্ধেবেলা আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম যে পরে কোথায় যায়, কারণ এবারে আমাদের যে প্ল্যানটা হয়েছে সেটা সম্পূর্ণ মানে অ্যাডভেঞ্চারাস। ফার্স্ট জায়গাটা ঠিক করে এসছি, সেখানে বসে পরে জায়গাটা ঠিক করছি, সেখানে বসে তারপরে জায়গাটা ঠিক করবো। আমাদের তো 4টে নাইট আছে, 4টে নাইট আমরা চাইছি যে 4টে জায়গাতে এক্সপ্লোর করার। ওখানটা পুরো অন্ধকার, মানে শুধু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে আর চারপাশে একটা আলো নেই, পুরো অন্ধকার জায়গাটা যেখানে আমরা রয়েছি। ঘুরে একটুখানি এলাম, কিন্তু দেখার কিছু নেই সেভাবে। সন্ধ্যাবেলাটা হচ্ছে এই সাউন্ড শোনো, তোমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করো। যারা নিরিবিলিতে থাকতে ভালোবাসে তাদের জন্য যে ফার্ম স্টেটা আছে, মানে যেটার আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি রুকস্যাকের থ্রু দিয়ে। তো এদের হচ্ছে নামটা বলে দিই, রেলিং রঙ্গিত ফার্ম স্টে বলে, যেটা ওই রেলিংয়ের মধ্যেই, মানে বিজনবাড়ি থেকে আসতে হয়, রেলিং লোকেশান দিলেই নামিয়ে দিয়ে যায়। কেউ যদি আসতে চায় তো ডিরেক্ট গাড়ি ভাড়া করেও আসতে পারে, বা কেউ যদি ব্রেক জার্নি করতে চায় NGP থেকে বিজনবাড়ি হয়েও আসতে হবে। জায়গাটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে নদীটা তো দেখতে পাচ্ছি আমরা, রঙ্গিত নদী যেটা, সেটা দেখতে পাচ্ছি দূর থেকে নামছে। কিছু কিছু জায়গা সমান, কিছু কিছু জায়গা যদিও বর্ষা নয় বলে অতটা হয়তো জল নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুর জন্য যথেষ্ট। দারুণ ভিউ, সারা দিন কেটে যাবে এখানে চুপচাপ বসে থাকতে। ডিনার করার সময় একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই হোমস্টের মালিক যে, তার একটা ফুটবল টিম আছে, সেই টিম আজকে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা সেলিব্রেট করছে। যেটা শোনার পর, ওদের গান বাজনা শোনার পর অবভিয়াসলি আমাদেরও খুব ইচ্ছা করছিল ওদের সাথে জয়েন করার। অ্যান্ড আমার হাজব্যান্ড অলরেডি জয়েন করে ফেলেছে, আর তারাও খুব অ্যাপ্রিসিয়েট করছে। অ্যাকচুয়ালি এই ইনস্ট্রুমেন্টটা তারা কেউ জানে না, তাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। এবং
তারা যে হ্যাপি ডান্স করছে আমি জাস্ট বসে বসে দেখছিলাম অ্যান্ড আই ওয়াজ ক্যাপচারিং দ্য মোমেন্টস। আর তারপরে আমাদের অ্যাপ্রিসিয়েশন করা হলো, মানে ওয়েলকাম করা হলো, যেটা সকালবেলা হয়নি, উনি ছিলেন না বলে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। তারপর আমরা খেতে বসেছি, কিন্তু তাদের গান চলতেই থাকছে অ্যান্ড আমরা খুব এনজয় করেছি। সো গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটু লেট উঠেছিলাম যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এবার আজকের প্ল্যান হচ্ছে আমরা দার্জিলিং যাচ্ছি। তো আমি রেডি পুরো। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, খুবই কষ্ট হচ্ছে, সবই বুঝছি, কিন্তু যেতে তো হবেই, কারণ আমরা কোথাও থেমে থাকি না। আমাদেরকে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য একটা জায়গা থেকে বেরোনো অবশ্যই উচিত, নয়তো সেটা মনোটোনাস হয়ে যায়। তো সকালবেলা উঠে একদম নদীর ধারে চা খেয়ে আমরা রেডি হতে যাচ্ছি। আমাদের একটাও মানে ভালো ছবি ওঠেনি একসাথে, কারণ আমি আমার হাজব্যান্ডের ছবি তুলছি, ও আমার তুলছে, আমাদের একসাথে ছবি ওঠেনি, তার ব্যবস্থা করা হয়েছে। আমি পুরোটা ভিডিও করিনি এখনো, কিন্তু আমরা সব রেডি হয়ে গেছি, গুছিয়ে ফেলেছি। আমার ড্রেস বেশি কায়দা হয়ে গেছে, বুঝতে পারছি না। নাইস ওয়ান। যা ঠান্ডা, সেখানে অনেক কিছু চাপাতে ভালোই লাগে। আরেকজন কোথায় গেল দেখি, কি গো? না না, হাই, আপনার নাম क्या है? मेरा नाम निशांत है। নিশান্ত। আমাদের কটেজ যাওয়ার রাস্তা এটা, যাও তুমি। গোটা জায়গাটা খুব সুন্দর করে সাজানো, কটেজগুলো পরপর পরপর রাখা রয়েছে, যে যেরকম কটেজে থাকতে চায়। ব্যাম্বু আছে, তারপর তোমার ট্রি হাউস আছে, এখানে একটা ছোট্ট নালা মতো রয়েছে, নালা ঠিক নয়, ওই মানে সুন্দর করে সাজিয়েছে, একখানা ব্রিজ করেছে, সেই ব্রিজটা দিয়ে কানেক্টার আমাদের মেন জায়গা থেকে অন্য দিকটা। আর পুরো নদীর ধার করে করে প্রত্যেকটা কটেজ রয়েছে। তো এই ব্রিজটা একটা, যেটা ক্রস করছি আমরা দুবেলা রোজ। দিস ইজ হাউ ইট লুকস ফ্রম হিয়ার। আমাদের কটেজটা ওইখানে। এখানে বনফায়ার হয়, এমনি অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, গাছপালা রয়েছে, সুন্দর করে সাজানো ছিমছাম একটা গ্রাম। যে গ্রামটা আমার এত পছন্দ হয়েছে, আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। রেলিং গ্রাম সম্পর্কে আমি এর আগে পড়েছিলাম, কিন্তু সেটা যে এত বিউটিফুল সেটা জানতাম না। যদিও এটা হচ্ছে লোয়ার রেলিং, আপার রেলিং নাকি আরো সুন্দর দেখতে। এখানে একটা ট্রি হাউস মতো আছে, যেটা একটুখানি বড়। এবার গিয়ে ওর সাথে কথা বল। হ্যাঁ, আমাকে ঝাপটা মেরে দেবে ওরা, না কিছু করবে। আমার এখানে এসে সাহস বেড়ে গেছে। এবার চল, তো কিছু করলে হবে, চলো আবার তো আমরা যেখানে এসেছিলাম রেলিং রঞ্জিত ফার্ম স্টে, সেখানকার সৌরভ ভাইয়া যে হচ্ছে এখানকার সমস্ত কিছু দেখছে, এবং তিনি এখানকার কি বলবো হত্যা কর্তা। তো আমরা দারুণ লেগেছে জায়গাটা। আমি সমস্ত নাম্বার প্রোভাইড করে দেবো, আপনার যে নাম্বার है ना, वो इट वाज अ लवली प्लेस एंड आई विल रेकमेंड एवरीवन टू कम हियर। एंड তার সাথে এরাও রয়েছে আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা। দারুণ জায়গা, ঘুরে গেলাম। অবশ্যই সমস্ত ডিটেলস থাকবে। তার সাথে আমি চাইবো যে আপনারাও সময় এখানে আসুন, ঘুরে যান। দারুণ জায়গা এটা, মানে অসাম প্লেস। পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম, যেটা হচ্ছে দার্জিলিং যাব। সেখান থেকে আমরা প্ল্যান করব তারপরের দুদিনের। যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই ব্যাক করছি। এটা একটা নদী দ্বারা বিচ্ছিন্ন গ্রাম, যে নদীটা ক্রস থেকে সেই পাহাড় হয়ে চা বাগান পেরিয়ে প্রত্যেকবার যখনই কোনো পাহাড়ে কোনো জায়গায় ঘুরতে যাই, সেখান থেকে ফিরে আসার সময় এক ঝাঁক তার স্মৃতি নিয়ে ফিরে আসি। এবং পাহাড়ে যতই যাই না কেন, প্রত্যেকবার যেন একটা রিফ্রেশমেন্ট লাগে,
যেন মনে হয় যে অনেক কিছু নিয়ে ফেরত যাচ্ছি, যেন নতুন আমি একজন ফেরত যাচ্ছি। এটা সবার হয় কিনা জানি না, অনেকে হয়তো পাহাড় নিয়ে এতটা ফ্যান্টাসাইজ করে না, অনেকে হয়তো সমুদ্র ভালোবাসে, কেউ জঙ্গল ভালোবাসে। সৌরভ ভাইয়াই আমাদের গাড়িতে লিফট দিয়েছে, কারণ সেও দার্জিলিং যাচ্ছে এবং কাজের জন্য। মাঝখানে হল্ট করানো হলো আমাদেরকে, বলল যে এখানকার মোমো নাকি স্পেশাল খুব, সেই মোমো বানানো হচ্ছিল এবং আমি সেইটা ক্যাপচার করেছি। কি সুন্দর, ওদের মনে হয় প্রত্যেকেরই হাতে এরকমই একদম, মানে ওরা মোমো তৈরি করার জন্যই আছে। ওদের কাছে যে বেস্ট মোমো পাওয়া যায় আমরা এখানে হাজার চেষ্টা করলেও বানাতে পারবো না। চা বাগানের পাশে মোমোর দোকান, একটা ছোট্ট দোকান জাস্ট, সেখানে বসে আলাদাই একটা মেজাজ। যদিও কাঞ্চনজঙ্ঘা কোথাও থেকেই দেখতে পাওয়া যাচ্ছে না, যার জন্য আমি খুব খুব হোপলেস হয়ে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড আমাকে খালি মানে এনকারেজ করছে যে না না ঠিক দেখতে পাবো, না না ঠিক দেখতে পারবো। তো মোমো খেয়ে খানিকটা আমার সেই দুঃখ দূর করানোর চেষ্টা চলছে। এখানে একজন সুন্দর ফ্রেন্ড রয়েছে। মোমো মোমো বলতে আমি অজ্ঞান, রীতিমতো অজ্ঞান, এবং যখনই সেটা কেউ অফার করে যে চলো মোমো খাই, আমি এক পায়ে খাড়া হয়ে যাই। আমাদের দার্জিলিং যাওয়া স্টপেতে এই মাঝখানে একটা মোমো শপ, আমাদের যিনি ড্রপ করছিলেন সেই দাদাই বলল যে এই মোমো শপটা হচ্ছে এখানকার বেস্ট মোমো শপ। খুব একটা মানে বড় নাম করাও কিছু না, একটা ছোট্ট ঘরের ভেতরের মতো করা, বিল্ডিংটা তৈরি হচ্ছে। আর সেখানেতেই মোমোটা কিছু নেই, কিন্তু ভেতরে ফিলিংসটা শুধু চিকেন আর তার সাথেই হয়তো পেঁয়াজ রসুন, এছাড়া কিছু দেওয়া নেই। এরপরে আমরা আবার যাত্রা শুরু করলাম টুয়ার্ডস দার্জিলিং, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল। রাস্তাটার দুধারে শুধুই চা বাগান। ইতিমধ্যে হঠাৎ করে দেখি একটা গাড়ি আটকে যাওয়ার জন্য পুরো জ্যাম হয়ে গেছে। গাড়িতে তখনই গান শুরু হয়ে গেছে, মানে আমি যেখানেই যাই সেখানে মনে হয় রণবীর কাপুর এসে যায়। তো দার্জিলিং ঢুকছি, দার্জিলিংয়ের ওয়েদার যা দেখলাম পুরো মেঘলা হয়ে রয়েছে, একদমই কাঞ্চনজঙ্ঘা তো কোনো দিক থেকেই দেখতে পাওয়া যাচ্ছে না, ইভেন দূর দূরান্ত অবধি পুরো সাদা মেঘে ঢাকা। খুবই দুঃখ পাচ্ছিলাম যে একবারও কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, মানে দার্জিলিং এলে অন্তত একবার তো দেখতে পাবো। আমাদের হোটেল এসে গেছি, আমরা হোটেলে ঢুকলাম, এখানে ওয়ান নাইট স্ট্যান্ড, তারপরেই আমরা চলে যাব নেক্সট স্টপের জন্য। এটা জাস্ট হল্টিংয়ের জন্য, অ্যান্ড মোস্টলি যে কাজের জন্য আমরা এসেছি সেটা পরে দেখাচ্ছি। দিস ওয়াজ আওয়ার রুম, একদম ওপরে, যেখানে এরপর একটা ভিউ দেখাবো যেটা বারান্দা থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অবভিয়াসলি পুরো মাঝখানে, একদম 3 মাথার মোড়ের মাঝখানে, যেখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে এত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আর দূরে ওই সাইডটা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, যেটা এখন মেঘলা হয়ে রয়েছে। তো আমি ফিঙ্গার ক্রস করে রেখেছি যদি দেখতে পাওয়া যায় অন্তত কালকে সকালটা। রুমটা একটু ভালো করে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছি, যেখানে আমাদের ছোট্ট একটা খুব কোজি রুম, আর বেডটা এত নরম। সো নেক্সট আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি এখন ম্যালে, দার্জিলিং ম্যাল, যেটা খুব ফেমাস। প্রত্যেকটা বাঙালি মনে হয় দার্জিলিংয়ে গিয়ে একবার করে শপিং করবে এবং বিখ্যাত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর সামনে একটা করে ছবি তুলবে। তো আমরা শুরু করেছি যাত্রা হোটেল থেকে জাস্ট 10 মিনিটস অ্যাওয়ে, এই দার্জিলিং ম্যাল, যেখানে আমি খুব একটা চিনি না। আমার হাজব্যান্ড অন্তত 30 বার দার্জিলিং গেছে, আমি ওকে দার্জিলিংকে এটা ওর শহর বলি, কারণ হি নোজ এভরিথিং অ্যাবাউট দার্জিলিং। মানে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা জায়গা সে একদম নিখুঁতভাবে তার যেন চেনা, হয়তো কোনো আগের জন্মে হয়তো দার্জিলিংয়েরই নিবাসী ছিলেন। দার্জিলিং ম্যালের রাস্তা ধরেই আমাদের হাঁটা শুরু হয়েছে। এখানে এত দোকান রয়েছে, আর যেটা মেন সেন্টার, যেখানে মাঝখানে যে জায়গাটা রয়েছে, সেখানে আমরা পৌঁছে গেছি। প্রচুর পায়রা বসেছিল, যদিও আমি একটা ওড়াতে পারিনি ভালো করে। আর কি বলবো, আমাদের প্রচুর রিলস বানানো আছে। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে মেমোরিজ। পরে যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখন হয়তো হাঁটতে পারবো না, চলতে পারবো না, তখন এই ভিডিওগুলো খুলে দেখবো যে আমরা এরকম পাগলামি করেছি। অ্যান্ড যদি তোমার পার্টনার সেরকমই লেভেলের পাগল না হয়, তাহলে মনে হয় জীবনটাই বৃথা। এরপরে যেখানে মেন যে জায়গাটা, যেখানে দার্জিলিং ম্যালের সেন্টার যেটা পয়েন্ট, সেখানে আমরা ঘুরে দেখছিলাম কোন দোকান খোলা আছে। অ্যাকচুয়ালি এবারে খুব অবাক হলাম, এবারে কোনো ফুড স্টল খোলা নেই সামনাসামনি। খিদে পেয়েছে বলে কত জায়গা যে ঘুরে বেড়েছি, আমি তো রীতিমতো একদম কি বলবো, মাথা গরম হয়ে গেছে। খালি পেটে আমার এত মাথা গরম হয়ে যায়। অ্যান্ড হি ওয়াজ ট্রাইং টু কাম মি, বাট আমার কোনো উপায় নেই, আমি চিৎকার করছি, প্রায় রেগে গেছি ভুরু কুচকে। এটা একটা কিউরিও শপ, যেখানে আমি প্রচুর সিলভার জুয়েলারি এবং সিলভার গিফট দেখছিলাম। ইচ্ছাও ছিল প্রচুর কিছু কেনার, কিন্তু
এবারে আমাদের মেন মোটো শপিং করা নয়, আমরা ঘুরতে এসেছি লাইক আ বোহেমিয়ান লাইফস্টাইল। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, পরের পার্ট আসবে খুব তাড়াতাড়ি। এবং জানিও কেমন লাগলো ভিডিওটা, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট।